আলো চ্যাপ্টারটা ভৌতবিজ্ঞানের খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমাদের একটা টিপস আমি দিয়ে দিই এখানে। টিপস কিরকম, কিভাবে মনে রাখবে? আমি তোমাদেরকে খুব সহজভাবে টিপস ট্রিক্সের মাধ্যমে সহজে কমপ্লিট করে দিতে পারি। মানে গোলীয় দর্পণকে চেনার জন্য, আমাদের গোলীয় দর্পণে কিভাবে আলো প্রতিফলিত হয়, তো সেই জিনিসটা বোঝার জন্য আমাদের কিছু কিছু টার্মস আছে, সেই টার্মস গুলোকে বুঝতে হবে। মানে মিনিমাম প্রায় 12 মার্কসের কোশ্চেন কিন্তু আসার চান্স বেশি। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের যেসুদা বা যিশু স্যার যা বলতে পারো। আমি তোমাদের বলেছিলাম ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারটা শুরু করব। ফার্স্ট লেকচার হবে ওটা আমার। তো আজকে সেই লেকচারটা নিয়ে আমি চলে এসেছি। আলো চ্যাপ্টারটা ভৌতবিজ্ঞানের খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি কম করে 12 থেকে 15 মার্কসের কোশ্চেন কিন্তু আসবে। 10 থেকে 12 বলতে পারো, 12 থেকে 15 বলতে পারো, মানে মিনিমাম প্রায় 12 মার্কসের কোশ্চেন কিন্তু আসার চান্স বেশি। 12 মার্কসের কোশ্চেন কিন্তু আসে। তো একটা চ্যাপ্টারে যদি 12 মার্কসের কোশ্চেন আসে, তার মানে তোমরা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা। তো আমি চেষ্টা করব কম লেকচারের মধ্যে যাতে পুরো চ্যাপ্টারটা খুব ডিটেলসলি আমি তোমাদেরকে খুব সহজভাবে টিপস ট্রিক্সের মাধ্যমে সহজে কমপ্লিট করে দিতে পারি। ভিডিওটা বেশি বড় করব না, মেন টপিকে আসি। চলো ভিডিওটা দেখো, কেমন লাগছে দেখি কমেন্ট সেকশনে জানিও। আশা করছি ভালো লাগবে লেকচারটা। আর এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো মেন টপিকে আসি আমরা এবার। তো স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে আলো। তো আলো চ্যাপ্টারে আমাদের মাধ্যমিকে কত নম্বরে কোশ্চেন আসে মোটামুটি? আলো চ্যাপ্টারে মোটামুটি আমাদের কোশ্চেন আসতে পারে 10 থেকে 12 নম্বর। 10 থেকে 12 মার্কসের কোশ্চেন আমাদের আলো চ্যাপ্টার থেকে আসতে পারে। তো আলো চ্যাপ্টারে আমাদের ওভারভিউ আমরা একটু দিয়ে দিই, কি কি চ্যাপ্টারে রয়েছে আমাদের, যেগুলো আমাদেরকে পড়তে হবে। ফার্স্টে আমাদেরকে পড়তে হবে কি? ফার্স্টে আমাদেরকে পড়তে হবে গোলীয় দর্পণ। তারপর আমরা পড়ব আলোর প্রতিফলন। তারপরে আছে আমাদের আলোর প্রতিসরণ বা লেন্স, যে কোনো একটা বলতে পারো। আলোর প্রতিসরণ। তারপরে আছে লেন্স। তারপর আছে মোটামুটি চোখ আছে ও ক্যামেরা আছে। ফার্স্টে আমাদের আছে গোলীয় দর্পণ আছে, সেকেন্ডে আমাদের আছে আলোর প্রতিফলন, তারপরে আলোর প্রতিসরণ, তারপরে লেন্স, তারপরে চোখ ও ক্যামেরা। আর কিছু অন্যান্য জিনিস আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে এক্সট্রা। তো এই কয়েকটা জিনিস রয়েছে যেটা আমাদের আলো চ্যাপ্টারে পড়তে হবে। তো আজকে আমি কোনটা পড়াবো? আজকে আমি পড়াবো আলোর যে গোলীয় দর্পণ বা ইন্ট্রোডাকশন, যেটা আছে ফার্স্টে ইন্ট্রোডাকশন পার্ট আছে আর গোলীয় দর্পণ আছে। তো সেই পার্টটা আমরা আজকে পড়াবো। ফার্স্টে আমরা আলোর যে ইন্ট্রোডাকশন আছে সেই ইন্ট্রোডাকশনে এবার আমরা আসি। আমাদের যে দর্পণ আছে সেই দর্পণ ক প্রকারের হয় ফার্স্টে আমরা বুঝবো। দর্পণ হয় আমাদের 3 প্রকারের। একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে? একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। সব থেকে প্রথমে তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে দর্পণ জিনিসটা কি? দর্পণ মানে হচ্ছে মিরর বা আয়না, যেটা কোনো যে কোনো একটা কিছু বলতে পারো, মিরর বা আয়না। দর্পণ মানে কি? মিরর বা আয়না। তো সমতল দর্পণ কিরকম হয়? সমতল দর্পণ হয় এমনি স্ট্রেট, যেরকম। এটা হচ্ছে সমতল দর্পণ। এখান দিয়ে আলো আসবে, এই সাইড থেকে আলো আসবে, রিফ্লেক্ট হবে। রিফ্লেক্ট হবে কি? এরকম ভাবে রিফ্লেক্ট হবে। সমতল দর্পণ এটা।
অবতল দর্পণ কোনটা? অবতল দর্পণ হচ্ছে এইরকম টাইপের। এটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণ কিরকম? উত্তল দর্পণ হচ্ছে এরকম। তো অবতল দর্পণে আমাদের আলো আসে কোন দিকে? এই সাইড করে আলো আসবে। উত্তল দর্পণের মধ্যে আলো আসবে। তো আমাদের তিন প্রকারের দর্পণ আমি বুঝিয়ে দিয়েছি ভালো করে। ফার্স্টে হচ্ছে সমতল দর্পণ, তারপরে অবতল দর্পণ, তারপরে উত্তল দর্পণ। তোমরা এখানে যদি দেখো কিভাবে মনে রাখবে যে অবতল দর্পণ কোনটা আর উত্তল দর্পণ কোনটা, যে অবতল দর্পণ কোনটা আর উত্তল দর্পণ কোনটা সেটা তোমরা বুঝবে কি করে? অবতল আর উত্তল ইংলিশটা কি? ফার্স্ট আমি যদি বলি অবতল দর্পণ ইংলিশটা কি, অবতল দর্পণের ইংলিশটা হচ্ছে কনকেভ, আর একটা হচ্ছে কি কনভেক্স। এটা হচ্ছে ইংলিশ। তো অবতল দর্পণের ইংলিশে কি আছে? কনকেভ আছে। কেভ, কেভ মানে কি হচ্ছে? কেভ মানে হচ্ছে গুহা, কেভ বা গর্ত মতো। এইভাবে মনে রাখতে পারো, বা তুমি এইভাবে মনে রাখতে পারো যে অবতল দর্পণ। তোমাদের একটা টিপস আমি দিয়ে দিই এখানে। টিপস কিরকম, কিভাবে মনে রাখবে? টিপসটা হচ্ছে যে উত্তলের উঁচু, উত্তলের উঁচু, উঁচু পাড়াটা হচ্ছে উত্তল। উঁচু পাড়া যে মিররটা হচ্ছে, সেই মিররটা হচ্ছে কি উত্তল। এইভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে যদি এটা উঁচু হয়, তাহলে যেটা নিচু পাড়া অংশ সেটা হচ্ছে কি অবতল। এইভাবে তুমি দেখতে পারো এখানে এমনি উঁচু পাড়া অংশ কোনটা, এটা হচ্ছে উঁচু পাড়া অংশ। তো উঁচু পাড়া অংশটা কি হচ্ছে? এখানে এই পোর্শনটা কি হচ্ছে? এইদিকেই তো আলোটা পড়বে, এমনি করেই তো আলোটা আসবে এখানে, এদিকে আলোটা আসবে, রিফ্লেক্ট হবে এইদিকে, ঠিক আছে? এদিকে আলোটা আসবে, রিফ্লেক্ট হবে এদিকে। উত্তল, এটা এটা হচ্ছে উত্তল। অবতল কোনটা হবে? অবতল হবে এইরকম টাইপের। এটা হচ্ছে অবতল, যে তলটা কি নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে কি হচ্ছে? অবতল হচ্ছে। উত্তলের উঁচু, এখানে তুমি মনে রাখতে পারো অবতলের অব নিচু। বাস, একটা মনে থাকবে তোমার, আরেকটা মনে থাকবে। এটা হচ্ছে কি টিপস। এবার তোমাদের প্রশ্ন আসবে যে আলোটা তো এই দিকে এলো, এই উল্টো দিকে কেন এলো না? তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানটা কাট করা আছে, কাট করা আছে মানে কি সিলভারিং করা আছে। সিলভারিং করা আছে মানে আলো ওই দিকে প্রবেশ করতে পারবে না, আলো প্রবেশ করতে পারবে এইদিকে। তো যেদিকে আলো প্রবেশ করছে সেই তলটাকে কি বলা হচ্ছে? প্রতিফলক তল। ভালো করে বুঝো, যেদিকে আলো প্রবেশ করছে সেই দিকে তলটাকে কি বলা হচ্ছে? প্রতিফলক তল। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এই তলটা প্রতিফলক তল। আমরা এটাও বলতে পারি তোমরা আগে ভালো করে বুঝো, আমাদের গোলীয় যে দর্পণ আছে, গোলীয় দর্পণ পড়তে হবে আমাদের আলো চ্যাপ্টারে, গোলীয় দর্পণটা। ঠিক আছে, আমাদের আলো চ্যাপ্টারে গোলীয় দর্পণটা পড়তে হবে, গোলীয় দর্পণটা পড়তে হবে। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে গোলীয় দর্পণ ক প্রকার হয়, গোলীয় দর্পণ হয় আমাদের ক প্রকারের? আমাদের গোলীয় দর্পণ হয় দু প্রকারের। একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে কি উত্তল দর্পণ। গোলীয় দর্পণ হয়
একটা হচ্ছে অবতল, একটা উত্তল। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ভালো করে শুনে রাখো, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে দর্পণ ক প্রকার হতে পারে, দর্পণ ক প্রকার হতে পারে। দর্পণ হতে পারে আমাদের 3 প্রকার হতে পারে, একটা হচ্ছে কি সমতল, একটা অবতল, একটা উত্তল। কিন্তু পরীক্ষায় যদি এইরকম প্রশ্ন আসে যে গলীয় দর্পণ ক প্রকারের, তো তখন কিন্তু পরীক্ষায় তোমাকে লিখতে হবে গলীয় দর্পণ হয় আমাদের ক প্রকারের। আমাদের গলীয় দর্পণ হয় 2 প্রকারের, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ হচ্ছে, আর উত্তল দর্পণ হচ্ছে এরকম। মনে রাখার আমি টিপস কি দিলাম, মনে রাখার টিপস দিলাম কি, উত্তলে উঁচু, অবতলে নিচু। উত্তলে দেখো উঁচু অংশটা, এটা হচ্ছে উঁচু অংশ। অবতলে কি, এটা নিচু অংশ, গর্তর মতো হয়ে গেছে বা খালের মতো হয়ে গেছে, নিচু অংশ এটা। তো উত্তলে উঁচু, অবতলে নিচু। এটা কি টিপস, এই টিপসের মাধ্যমে তুমি কিন্তু মনে চিনতে পারবে যে অবতল দর্পণ কোনটা, উত্তল দর্পণ কোনটা। এবার প্রতিফলক তল কোনটা বললাম আমি, প্রতিফলক তল হচ্ছে যে তলের ওপর কি আলো রশ্মি প্রতিফলিত হয়, সেটা হচ্ছে প্রতিফলক তল। যেমন এটা হচ্ছে কি অবতল দর্পণের প্রতিফলক তল, আর এটা হচ্ছে কি উত্তল দর্পণের প্রতিফলক। তাহলে এটাকে কি বলা হচ্ছে, প্রতিফলক, প্রতিফলক তল। আশা করছি তোমাদের গোলীয় দর্পণের যে কনসেপ্টটা আছে সেটা তোমাদের পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে গোলীয় দর্পণে আমাদের কি কি রয়েছে টপিক। আমাদের টপিক রয়েছে কি, ফার্স্ট হচ্ছে আমাদের মেরু রয়েছে, মানে গোলীয় দর্পণকে চেনার জন্য, আমাদের গোলীয় দর্পণে কিভাবে আলো প্রতিফলিত হয়, তো সেই জিনিসটা বোঝার জন্য আমাদের কিছু কিছু টার্মস আছে, সেই টার্মস গুলোকে বুঝতে হবে। সেই টার্মস গুলো কি কি ভালো করে মাথায় রাখবে। শুধু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কোনটা কি বটে। তোমাদের এখানে পরীক্ষায় কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করবে না যে কাকে বলে, সেই কোশ্চেন গুলো কিন্তু জিজ্ঞেস করবে না। তোমাদের শুধু বলতে হবে যে কোনটা কি বটে চেনার জন্য। মেরু আছে আমাদের গোলীয় দর্পণে, আমাদের পড়তে হবে মেরু, পড়তে হবে আমাদের 1 নম্বর মেরু পড়তে হবে। সেকেন্ড নম্বর আমাদের কি পড়তে হবে, বক্রতা কেন্দ্র। থার্ড আমাদের কি পড়তে হবে, বক্রতা ব্যাসার্ধ। ফোর্থ আমাদের কি পড়তে হবে, প্রধান অক্ষ। ফিফথ আমাদের কি পড়তে হবে, ফিফথ আমাদের পড়তে হবে উপাক্ষীয় রশ্মি, এটা আমাদেরকে পড়তে হবে। তো এই কয়েকটা জিনিস আমাদেরকে পড়তে হবে যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। ফার্স্টে আমরা পড়বো কি মেরু, মেরু কোনটা, তোমাদের আগে ডিটেলস আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করি যে মেরু কোন জিনিসটা বলছে। আমি যে এখানে ছবি আঁকলাম গলীয় দর্পণ, গলীয় দর্পণ মানেই আমি বুঝবো কি অবতল আর উত্তল। গলীয় দর্পণের কথা যখনই আসবে, এখানে ভালো করে বুঝো, গলীয় দর্পণের কথাটা যখনই আসবে তখনই তোমাকে বুঝতে হবে কি, হয় হবে অবতল, নচেত হবে কি উত্তল। হয় অবতল, না হলে উত্তল, যে কোনো একটা হবে। মেরু কোনটা, এখানের মধ্যে মেরু কোনটা কিভাবে বুঝবো, এখানের মধ্যে মেরু হচ্ছে গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে, সোজা কথা। তো গোলীয় দর্পণ কোনটা, এটা গোলীয় দর্পণ, এর যে মধ্যেখানে যে বিন্দুটা আছে, মধ্যেখানে যে বিন্দুটা আছে সেই বিন্দুটাকে কি বলা হচ্ছে, এই বিন্দুটাকে কি বলছে, এই বিন্দুটাকে, এই বিন্দুগুলোকে কি বলা হচ্ছে, আমাদের মেরু বলা হচ্ছে। আর তুমি এমনিতেও পড়েছো আগে, আগে তোমার কনসেপ্ট রয়েছে যে মেরু জিনিসটা কি, মেরু হচ্ছে যেমন আমাদের পৃথিবী দেখবে মেরু আছে পৃথিবীতে, আমাদের যে পৃথিবী রয়েছে, আমাদের যদি এটা পৃথিবী হয় তো পৃথিবীর আমাদের মেরু আছে, একটা হচ্ছে উত্তর মেরু, একটা হচ্ছে দক্ষিণ মেরু আমাদের রয়েছে। সেই রকম কি মেরু কোন অংশটা, এই উত্তর মেরু মানে কি উত্তর দিকে যে মধ্যখানে যে বিন্দুটা রয়েছে সেটা হচ্ছে উত্তর মেরু, দক্ষিণ দিকে যে দক্ষিণের যে মধ্যখানে বিন্দুটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ মেরু। তো সেই রকম ভাবে মেরুটা তুমি বুঝতে পারলে যে গলীয় দর্পণের যে আমাদের মধ্যবিন্দু রয়েছে সেটা হচ্ছে মেরু। নেক্সট আমাদের হচ্ছে বক্রতা কেন্দ্র কোনটা, বক্রতা কেন্দ্র হচ্ছে এই যে আমাদের, এই যে আমাদের গলীয় দর্পণ আছে, এই যে আমাদের গলীয় দর্পণ আছে, এই গলীয় দর্পণটা যদি আমি একটা কল্পনা করি, একটু বুঝে নাও, এই এই যে গলীয় দর্পণটা আমি যদি একটা কল্পনা করি, তো এটা হচ্ছে যে বৃত্তের অংশ, এই গলীয় দর্পণটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্রকে, সেই বৃত্তের কেন্দ্রকে, এটা এইভাবে মনে রাখতে হবে, এই গলীয় দর্পণটা যে গোলকের অংশ, যে গোলকের অংশ
সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। বৃত্ত বলতে পারো, গোলক বলতে পারো। বৃত্তর থেকে বেশি গোলকটা কেন বলা হচ্ছে? কারণ কি এটা কি 3D মডেল, এটা 2D মডেল কিন্তু নয়। আমাদের যে দর্পণটা হয়, দর্পণটা কিন্তু 3D মডেল, তাই আমাকে ওটা কি গোলক বলতে হবে। তো এই যে গোলীয় দর্পণটা, এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের মধ্যবিন্দুকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র বলা হয়, বক্রতা কেন্দ্র। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে বক্রতা ব্যাসার্ধ কোনটা, যদি আমাকে জিজ্ঞেস করে যে বক্রতা ব্যাসার্ধ কোনটা, তাহলে কি হবে? গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে আমাদেরকে কি বলা হয়? সেই গোলকের ব্যাসার্ধকে আমাদের কি বলা হয়? বক্রতা ব্যাসার্ধ। Simple। তাহলে গোলীয় দর্পণটা যে গোলকের গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সরি, যেটা আমি বললাম, যে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে কি বলা হয়? সেই গোলকের ব্যাসার্ধকে কি বলা হয়? বক্রতা ব্যাসার্ধ। নেক্সট আমাদের আসছে কি? প্রধান অক্ষ। তো আমি যে এখানে আঁকলাম একটা ছবি, যে গোলীয় দর্পণটা আমি এঁকেছিলাম, সেই গোলীয় দর্পণটা আমি এঁকে দেখাচ্ছি। এই গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, ভালো করে বুঝো, এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় কি? বক্রতা কেন্দ্র। আবার সেম সংজ্ঞাটা হবে, যে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে কি বলা হয়? বক্রতা ব্যাসার্ধ। হলো। আর মেরু কোনটা? গোলীয় দর্পণের মধ্য বিন্দুটাকে বলা হচ্ছে কি আমাদের? মেরু। এটা আমরা আগেকার কনসেপ্টটা বুঝলাম। গোলীয় দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্রকে যে সরল রেখা, গোলীয় গোলীয় দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্রকে যে সরল রেখা ছেদ করছে, সেই সরল রেখাটিকে আমাদের কি বলা হয়? প্রধান অক্ষ। কনসেপ্ট ক্লিয়ার? কোনো ডাউট নেই আশা করছি, কারণ কি আমি রিপিট করে বুঝিয়ে দিয়েছি অলরেডি ভালো করে। যদি বুঝতে না পেরেছো, ভিডিওটা আবার রিপিট করে দেখো। আমি আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এতদূর পর্যন্ত। নেক্সট আমাদের টপিক আসছে কি? উপাক্ষীয় রশ্মি জিনিসটা কি? তো আমি যেটা বলছিলাম, আমাদের যে উপাক্ষীয় রশ্মি, প্রধান অক্ষের সমান্তরালে রশ্মিগুলো আপতিত হবে। কোন রশ্মিগুলোকে উপাক্ষীয় রশ্মি বলবো? উপাক্ষীয় রশ্মি কাকে বলে? পরীক্ষায় কোশ্চেন কিন্তু আসে। প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিগুলি আপতিত হয়, সেই রশ্মিগুলি যদি মেরুর খুব নিকটবর্তী স্থানে আপতিত হয়, ঠিক আছে, ভালো করে শুনবে, মেরুর খুবই নিকটবর্তী স্থানে যদি আপতিত হয়, তাহলে সেই রশ্মিগুলির নতি মেরুর থেকে খুবই কম হয়। মানে ব্যাপারটা এরকম ভাবে বুঝো, ধরো এটা হচ্ছে প্রধান অক্ষ, এবার যদি ধরো রশ্মিটা একদম প্রধান অক্ষের সমান্তরালে একদম, মানে এদের যে কোণ, যেটা কোণ, এদের মধ্যে যে কোণটা সৃষ্টি হয়েছে, সেই কোণটা যদি প্রায় একদমই 1 ডিগ্রি হয়, ঠিক আছে, 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি তো হবে না, 1 ডিগ্রি হবে, 2 ডিগ্রি হবে, ধরো -1 ডিগ্রি হলো, -1 ডিগ্রি হলো, -2 ডিগ্রি হলো, এরকম টাইপের যদি হয়, তাহলে কি হচ্ছে? এটা মোটামুটি
7, 8, 9 ডিগ্রি পর্যন্ত হলেও তোমাদের এটা উপাক্ষীয় রশ্মি হিসাবে গণ্য হবে। ভালো করে বুঝতে পারছো তো কি বলতে চাইছি? উপাক্ষীয় রশ্মি কি, যদি এদের নতিটা খুবই কম হয় তাহলে তোমাদের কি এই রশ্মিগুলোকে কি বলা হচ্ছে? উপাক্ষীয় রশ্মি বলা হবে। এবার সংজ্ঞাটা আমি যদি লিখতে চাই তো আমি সংজ্ঞাটা কিভাবে লিখবো? যে যে সমস্ত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, যে সমস্ত রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল, এটা সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে, তাই আমি এই সংজ্ঞাটা লিখে দিচ্ছি তোমাদের। যে সমস্ত রশ্মি, যে সমস্ত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে মেরুর খুবই নিকটতম স্থানে, নিকটতম স্থানে আপতিত হয়। মেরুর খুবই নিকটতম স্থানে আপতিত হয় এবং মেরু ও ওই রশ্মির নতি, মানে এরকম বলতে পারি, এবং মেরুর সাথে রশ্মির নতি, রশ্মির নতি খুবই কম হয়। সেই সমস্ত রশ্মিকে ওই গোলীয় দর্পণের কি উপাক্ষীয় রশ্মি বলে। দেখা যাচ্ছে ঠিক করে? এবার দেখে নাও, এবার দেখে নাও ভালো করে। যে সমস্ত, ভালো করে বুঝিয়ে দিই, যে সমস্ত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে মেরুর খুবই নিকটতম স্থানে আপতিত হয় এবং মেরুর সাথে রশ্মির নতি খুবই কম হয়, সেই সমস্ত রশ্মিকে ওই গোলীয় দর্পণের উপাক্ষীয় রশ্মি বলে। আশা করছি বুঝে গেছো। এখানে যদি আমি ছবিটা দেখাই, প্রধান অক্ষের সমান্তরালে রশ্মিটি এসছে মেরুর খুবই নিকটতম স্থানে আপতিত হয়েছে, এর সাথে মেরুর নতি কত হতে পারে? 0 ডিগ্রি তো হবে না, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে এমনি করে চলতে চলতে প্রায় মোটামুটি 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত হলেও তোমাদের এটা কি উপাক্ষীয় রশ্মি হিসাবে কি গণ্য হবে। আশা করছি বুঝে গেছো। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে আমার কথাটা মাথায় রাখবে, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। বুঝতে যাচ্ছে ভালো করে? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে উপাক্ষীয় রশ্মি আমাদের কাকে বলে, উপাক্ষীয় রশ্মি কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিওটা এতদূর পর্যন্তই থাকুক। আমরা আজকে আলো চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন পোর্শনটা আমরা করলাম, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন পোর্শনটা আমরা করলাম, যার মধ্যে আমরা করলাম কি গোলীয় দর্পণ পড়লাম, তাছাড়া উপাক্ষীয় রশ্মি বললাম, আর দর্পণ ক প্রকারের হয় না হয় সেই সমস্ত সম্পর্কে আমরা পড়লাম। আলো কিভাবে আপতিত হয় সেই সম্পর্কেও হালকা আমরা আইডিয়া পেয়ে গেছি, যে আলো জিনিসটা কিভাবে আপতিত হয়। পরের ভিডিওতে আমি পরের ভিডিওতে আমি পরের ভিডিওতে আমি আলোর যে প্রতিফলন, মানে আলোর যে প্রতিফলন কিভাবে হচ্ছে ছবির মাধ্যমে, সেগুলো আমরা দেখাবো। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন কিভাবে হচ্ছে সেই জিনিস পরের ভিডিওতে আমরা পড়বো। আরেকবার বলি, পরের ভিডিওতে আমরা আলোর প্রতিফলন কিভাবে হচ্ছে সেই সম্পর্কে পরের ভিডিওতে আমরা জানতে পারবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পরবর্তী পার্টের জন্য, পার্ট 2 এর জন্য চ্যানেলটাকে, পার্ট 2 এর জন্য
চ্যানেলটা কি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা এবছর মাধ্যমিক দেবে, মানে 2027 সালে যারা মাধ্যমিক দিতে চলেছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।